ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, তেহরানে অস্বীকার, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি তেল আবিবের। জুলাই হত্যাযজ্ঞ মামলায় হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত, আশুলিয়ায় লাশ পোড়ানোর 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন রোগী, সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এবং 3 জেলায় আরো 42 জনকে ঠেলে দিল বিএসএফ, আটকের পর হেফাজতে নিয়েছে বিজিবি, সীমান্তে টহল জোরদার। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। এবারে বিস্তারিত। যুদ্ধবিরতির ঘোষণার পর ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছে তেল আবিব। মার্কিন ঘোষণার উপেক্ষা করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজি, যদিও তা প্রত্যাখ্যান করেছে তেহরান। এর আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 4 জনের মৃত্যু হয়। এদিকে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে 6 জনকে আটক করেছে ইরান। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। টানা 12 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল। মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে উল্লেখ করে নিজের ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লিখেছেন, দয়া করে কেউ এটি লঙ্ঘন করবেন না। ট্রাম্পের ঘোষণার ঘণ্টাখানেক সময় পার না হতেই ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এক বিবৃতিতে তিনি বলেন, মার্কিন ঘোষণা উপেক্ষা করে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। যুদ্ধবিরতির শর্ত ভাঙ্গায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তবে হামলার বিষয়টি অস্বীকার করে ইরান বলছে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তেহরানের পক্ষ থেকে ইসরায়েলে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি। এদিকে ইরানের বিরুদ্ধে অপারেশন রাইজিং লায়নে ইসরায়েল সব উদ্দেশ্য অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ উভয় ক্ষেত্রেই ইরানের হুমকি দূর করতে সক্ষম হয়েছে বলে দাবি তার। এরই মধ্যে গুপ্তচর সন্দেহে 6 জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলের হামিদান প্রদেশ থেকে তাদের আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানায় আল জাজিরা। সোমবার রাতে কাতারে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তবে হামলার আগে ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানিয়ে দেয়ায় আগেভাগেই খালি করে দেয়া হয় ঘাঁটি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী সেখানে প্রায় 8000 মার্কিন নাগরিক রয়েছেন, কাজ করেন কিছু ব্রিটিশ সামরিক কর্মীও। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একে খুব দুর্বল হামলা বলে বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আগাম সতর্কতা দেয়ায় তেহরানকে ধন্যবাদ জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে 3 দফায় দক্ষিণ ইসরায়েলের বিয়ার শেবা শহরে আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। এতে 4 জন নিহত হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। মানবতা বিরোধী অপরাধ মামলার পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় অভিযোগ গঠনের শুনানি হবে 1 জুলাই। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 16 জনের সম্পৃক্ততা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আরও জানাচ্ছেন কাজী পাপ্পু। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন ঢাকার অদূরে আশুলিয়ায় ঘটে নারকীয় হত্যাকাণ্ড। গুলি করে হত্যার পর থানার সামনে প্রিজন ভ্যানে তুলে 6 জনের মরদেহ পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় পুলিশ। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, পুড়িয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। মঙ্গলবার ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, চাঞ্চল্যকর হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে। তদন্ত প্রতিবেদনও হাতে এসেছে। এখানে 16 জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি, আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারবে। জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিচার শুরুর আগে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। হিয়ারিং এর জন্য অর্থাৎ 1 জুলাই ধার্য করা হয়েছে। পলাতক আসামিদের বিষয়ে যে বিধান, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 যে স্টেট ডিফেন্স নিয়োগ করা হয়, সেই স্টেট ডিফেন্স নিয়োগ ট্রাইব্যুনাল করবেন। চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান বলেন, পলাতক আসামিদের পক্ষে কাকে আইনজীবী নিয়োগ করা হবে তার সম্পূর্ণ এখতিয়ার আদালতের। It's not a matter for the prosecution, it's not a matter of what I think,
It's a matter for the judges. If any accused person is not satisfied with whoever is selected as their state-appointed counsel, then it is for that person to raise that with the judges. It's not a matter for the prosecution. The prosecution should have no role in the appointment of state counsel for any accused. এছাড়া গুমের মামলায় শেখ হাসিনা সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৭ জনের বিরুদ্ধে আগামী ২৪ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। গুমের মামলায় ইনভেস্টিগেশন কমপ্লিট হয় নাই। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। অপরাধ যত গুরুতরই হোক কারো বিরুদ্ধে মব জাস্টিস সমর্থনযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাবেক সিএসি নুরুল হুদাকে হেনস্থকারী যুবক বিএনপির নাম ব্যবহার করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নবগঠিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন পর এই কথা বলেন রিজভী। এ সময় বিগত ৩টি নির্বাচনে দায়িত্ব পালন করা সবাই স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করছেন অভিযোগ করে তাদের বিচারের আওতায় আনার দাবিও জানান বিএনপির এই মুখপাত্র। জনগণের যে ইচ্ছা, ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি। তারা শেখ হাসিনার আনন্দলাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে। বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস, আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া, কারো বাড়ি ভেঙে ফেলা, কাউকে রাস্তাঘাটে অপমান করা, এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে। ৮,৯৭৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ১৭টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। সকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। এতে সরকারি অর্থায়ন ৩,১৮০ কোটি ৩৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫,৫৬৩ কোটি ৪৩ লাখ এবং বাকিটা সংস্থার নিজস্ব অর্থায়ন। এর মধ্যে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠী ও উখিয়া টেকনাফের স্থানীয় জনসমাজের জীবনমান উন্নয়ন প্রকল্পটি উল্লেখযোগ্য। নির্বাচন কমিশনে নিবন্ধন চেয়ে আবেদন করেছে ১৪৭টি রাজনৈতিক দল। শর্ত পূরণের পাশাপাশি কমিশনের দৃষ্টি আকর্ষণের কিছু দল প্রস্তাব করেছে বাহারি নাম। দলের নামের সঙ্গে বেকার শব্দটি যুক্ত করে আবেদন করেছে ৫টি দল। আছে নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা নামের দলও। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের আবেদন চেয়ে গেল ১০ মার্চ বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। ২০ এপ্রিল পর্যন্ত দেয়া সময়ে আবেদন করে ৬৫টি দল। এরপর আরও ২ মাস সময় বাড়ায় ইসি। দ্বিতীয় দফায় আবেদন জমা পড়ে আরও ৮২টি। যাচাই বাছাই উত্তীর্ণ হলে সংশ্লিষ্ট দলকে নিবন্ধন সনদ দেবে কমিশন। জারি হবে প্রজ্ঞাপন। নিবন্ধনের আবেদন করা ১৪৭টি দলের তালিকায় দেখা যায় জনগণ ও জনতা শব্দ যুক্ত আছে ৩৩টি নামের সঙ্গে। ইসলাম, মুসলিম ও ফরায়েজি নামযুক্ত আবেদন এসেছে 10টি। মাওলানা ভাসানীর নাম যুক্ত করে দলের নাম জমা পড়েছে 5টি। আর সমাজতান্ত্রিক ও কমিউনিস্ট শব্দ রেখে আবেদন করেছে 4টি দল। নাকফুল বাংলাদেশ, নৈতিক সমাজ, মৌলিক বাংলা, জাগ্রত বাংলাদেশ নামেও আবেদন জমা পড়েছে। নামের সঙ্গে বেকার শব্দ রেখে আবেদন করেছে 5টি দল। আছে বাংলাদেশ সংখ্যালঘু দল ও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী ফেডারেশনের নাম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি আবেদনের বিপরীতে নিবন্ধন সনদ পায় ৬টি দল। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দিন যত যাচ্ছে সারা দেশে বাড়ছে করোনার প্রকোপ, সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। রাজধানীর ডিএনসিসি কোভিড হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন করোনায় আক্রান্ত নতুন রোগী। তাদের মধ্যে কেউ কেউ আসছেন গুরুতর লক্ষণ নিয়ে। হাসপাতালটির পরিচালকের আশঙ্কা, এখনই সবাই সচেতন না হলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। বিস্তারিত সুমাইয়া মনির রিপোর্টে। রাজধানীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের প্রতিদিনই করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা করাতে আসছেন অনেকে।
তবে পরীক্ষা করাতে এসে দীর্ঘ সময় অপেক্ষার পাশাপাশি ভোগান্তির অভিযোগ করছেন কেউ কেউ। ফাস্ট করলে ভালো হতো, অনেকক্ষণ যাবত আমি বসেই থাকতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। রোগী যে বসায় রাখছি এখনো কোনো ইয়েই নেই, ওনাদের কোনো গুরুত্বই নেই। সিরিয়ালে ধরে অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়। জ্বর, শরীর ব্যথা আর মানে মাথা ব্যথা করে। হাসপাতালটিতে এই মুহূর্তে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪৪ জন। বিভিন্ন জটিলতা থাকায় তাদের মধ্যে ৭ জনকে রাখা হয়েছে আইসিইউতে। শরীর ব্যথা, পা বিশেষ করে বেশি, আর খাবারের অনীহাটা বেশি থাকে, এই সমস্যাগুলো হয় প্রধানত। আর সর্দি, কাশি এইসব থাকেই। প্রতিষ্ঠানটির পরিচালক জানালেন, যদিও কোভিডের ধরন কিছুটা পাল্টাচ্ছে, তবে আতঙ্কিত হওয়ার কারণ নেই। এ সময় মাস্ক পরা ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তিনি। নাম্বারটা যেহেতু অতটা বেশি না, আমরা যদি এই মুহূর্তে উই বিকাম সো কশাস, উই ক্যান অ্যাসিওর দ্য পিপুল যে তোমরা এই প্রিভেনশন যদি ফলো করো, ইউ ক্যান বি প্রোটেক্টেড এগেনস্ট কোভিড। তাহলে কিন্তু আমরা এখন থেকে এই কন্ডিশনটাকে থেকে ইমপ্রুভ করতে পারবো। যেরকম আমাদের এখন থেকেই যদি জনগণ কোনো ভিড় বা অনেক লোক জনসমাগমের মাধ্যমে যায়, যদি তারা মাস্ক পরিধান করে, তারা যদি সাবান পানি দিয়ে হাত ধুতো করে বা মুভিং অবস্থায় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করে। জনসমাগম এড়িয়ে চলার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক। কোনো সাসপেক্টেড পেশেন্টের সামনে যায়, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অ্যাটলিস্ট 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে করোনার নমুনা পরীক্ষা। বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আর ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ডেঙ্গুর পর এবার খুলনায় নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে করোনাও। এ পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে 218 জন। এর মধ্যে 188 জন চিকিৎসা নিয়েছে। বিভাগের বেশি আক্রান্ত হচ্ছে নড়াইল জেলায়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় 10 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং ভর্তি রয়েছে 5 জন। এ পর্যন্ত ডেঙ্গুতে 2 জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত 5 জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেডিসিন ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশাপাশি ডেঙ্গু রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ রোগীদের। খুলনা মেডিকেল কলেজ তো বিভাগীয় অনেক বড় মেডিকেল, সেক্ষেত্রে আমরা চাই যে এই করোনা রানিং হওয়ার কারণে আমাকে এই করোনা ইউনিটের দিক মানুষ একটু ফোকাস বেশি দেয়। আমরা সোমবার আইনে ভর্তি করছি, ভর্তি করার পর মোটামুটি আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট ভালো। আসার সাথে সাথে ভর্তি করে এনেছে এবং কয়েকটা রিপোর্ট দিছে, ডেঙ্গু রিপোর্ট এবং করোনা রিপোর্ট দিচ্ছে। করোনা নেগেটিভ আসছে, কিন্তু ডেঙ্গুটা পজিটিভ আসছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, ডেঙ্গু উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মেডিসিন ওয়ার্ডে মেল ফিমেল আলাদা ডেঙ্গু কর্নার আছে, শিশু ওয়ার্ডে আলাদা শিশুদের জন্য ডেঙ্গু কর্নার আছে। 40 বেডের রেড জোন এবং ইয়েলো জোন ডেডিকেটেড আইসোলেশন আছে এবং 10 বেডের আইসিইউ আমাদের। করোনা ও ডেঙ্গু প্রতিরোধে জরুরি ভিত্তিতে কিট সরবরাহ ও মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার দাবি জানিয়েছেন নগরবাসী। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, রাজধানী করোনা পরিস্থিতির আরও খবর জানাতে কুর্মিটোরা জেনারেল হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। দুঃখিত দর্শক, আমরা কিছুটা সময় নিচ্ছি। মারুফ, কুর্মিটোলা হাসপাতালে কেমন দেখছেন করোনা রোগীর চাপ এবং কি বলছেন সংশ্লিষ্টরা, জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এমনিতেই যেই সাধারণ রোগীর চাপ, যথারীতি সাধারণ যে রোগী তারা রয়েছেন এবং করোনাকে কেন্দ্র করে যে রোগীর চাপ এখানে তেমন দেখা যাচ্ছে না। তবে আমরা হাসপাতালের অভ্যন্তরে খোঁজ নিয়ে জানতে পেরেছি যে একটি বিশেষ জায়গায় কয়েকজন করোনা রোগী ভর্তি রয়েছেন এবং এখানে সকাল শিফটে কিছু করোনা টেস্ট হয়, এমনটা জানিয়েছে এখানকার তথ্য কেন্দ্র থেকে আমাদেরকে। আমরা দেখেছি ঢিলেঢালাভাবে এখানে করোনার প্রস্তুতি রয়েছে, তবে সম্পূর্ণভাবে যে একটা করোনারভাবে সার্বিক প্রস্তুতি তেমনটা হাসপাতালে দেখা যাচ্ছে না। তবে হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো এ ব্যাপারে বিস্তারিত বলতে পারবে। আমরা এসে হাসপাতাল
সে সময়তে সে হাসপাতাল কর্তৃপক্ষ কাউকে পায়নি। তবে সার্বিক পরিস্থিতি এবং হাসপাতালের ভেতরে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এখানে করোনার চিকিৎসা শুরু হয়েছে, তবে বিশেষ করে করোনার যে পরীক্ষা নিরীক্ষা সেইগুলো শুরু হয়েছে। পাশাপাশি এখানে হাসপাতালে যে অন্যান্য চিকিৎসাগুলো সেগুলো চালু রয়েছে। হাসপাতালে করোনার জন্য হাসপাতাল চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত করা হচ্ছে এমনটাও জানিয়েছে কোনো এখানে যে স্টাফরা রয়েছেন তারা, সেই প্রস্তুতিটা চলছে। তবে আমরা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে এখন পর্যন্ত জানতে পারিনি আসলে সেই প্রস্তুতির পরিমাণটা কতদূর এবং সেই পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে। আমরা এখন পর্যন্ত দেখেছি যে এখানে বিভিন্ন তার মধ্যে একজন স্টাফ আমাদেরকে জানালেন যে আইসিইউর পাশে একটি জায়গাতে বেশ কয়েকজন রোগী করোনা রোগী আক্রান্ত রয়েছেন, যেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এবং হাসপাতালটিতে এক ধরনের বিধিনিষেধ রয়েছে যে করোনা রোগী থাকার কারণে সেই জায়গাগুলোতে কাউকে খুব একটা সংক্রমণের কারণে যেতে দেওয়া হচ্ছে না। সব মিলিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা চিকিৎসার পরিস্থিতি আমার কাছে এখন পর্যন্ত এ পর্যন্তই ছিল। মুক্তি। মারুফ, আপনাকে ধন্যবাদ। সিলেট, সুনামগঞ্জ ও লালমনিরহাটে ৪২ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোররাতে ৩ জেলার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়, পরে তাদের আটক করে হেফাজতে নেয়ার কথা জানিয়েছে বিজিবি। প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ভোররাতে জৈন্তাপুর সীমান্তের মিনাটিলা এলাকা দিয়ে ১৯ জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের অনুপ্রবেশের অভিযোগে আটক করে বিজিবির একটি টহল দল। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ৬ জন নারী ও ৭ জন শিশু। এরা কুড়িগ্রাম ও পাবনা জেলার নাগরিক বলে গণমাধ্যমকে জানিয়েছেন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করার কথা জানান তিনি। এদিকে সুনামগঞ্জের ছাতকে নোয়াকোট বিওপির বাগানবাড়ি নামক জায়গা থেকে ২০ জনকে আটক করে বিজিবি। এর মধ্যে ৬ জন পুরুষ, ৮ জন নারী ও ৬ জন শিশু রয়েছে। তাদের মঙ্গলবার ভোররাতে এই পাশে ঠেলে দেয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী। আপনারা কোথা থেকে যাচ্ছেন? বলছে যে ইন্ডিয়া থেকে যাচ্ছি। কখন আসছেন? প্রায় রাত ৯টায়। কোথায় ছিলেন? প্রায় এদিকে ছিলাম। তারপরে ওদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কে কে, তা বললো যে আমাদের এখানে অন্য কেউ নেই, আমাদের পরিবারের ভিতরে সবাই। আমাদের একটু বাউড়া রেল স্টেশনের জায়গাটা একটু দেখে দেন, মানে স্টেশনটা দেখে দেন। পরবর্তীতে আমরা করলাম কি, দেখতেছি মেয়েগুলো হিন্দি কথা বলে, তখন ভালো করে জিজ্ঞেস করলাম যে আপনারা বলেন যে কোথা থেকে যাচ্ছেন। পরে বললো যে আমাদেরকে এখানে পুশিন করে দেওয়া হয়েছে। একই সময়ে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তেও ৭ জনকে পুশিন করেছে বিএসএফ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় বিএসএফ এর পুশ ইনের কারণে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি। তাহসিন তারিন, মোহনা সংবাদ। যমুনা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে টাঙ্গাইল সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক স্থাপনা। জেলার কাকুয়ার, ঝাউগাড়া, ওমরপুর, দক্ষিণপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে মানুষ। ভাঙন রোধে জিওব্যাগ ফেলার দাবি তাদের। ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। মীর আনোয়ার হোসেন টুটুলের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জিসি। টাঙ্গাইল সদর উপজেলায় যমুনা নদীর ভাঙনের কবলে পড়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান সহ ৫ শতাধিক স্থাপনা। এছাড়া বিলীন হওয়ার ঝুঁকিতে রয়েছে অনেক আবাদি জমিও। প্রায় ৫ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন আতঙ্কে অনেকে বাড়িঘর সরিয়ে নিচ্ছেন। তাতে বাড়িঘর জমির পাশাপাশি হারাচ্ছেন জীবিকা। মাঝে মাঝে আমরা বাড়ি নিয়ে সে বাড়িগুলোকে ভেঙে আরেক জায়গায় উঠে আবার কিছুদিন পর ফের আবার সেটা নদী ভেঙে যায়। এটা যদি সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, দেখা যাবে যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সহ আমরা একেবারে বিলীনের মুখে চলে যাব। যাদের বাড়ি ভেঙে গেছে তাদের জায়গা জমি নাই, খোলা আকাশের নিচে চালগুলো নিচু করে দিয়ে তারা বসত বিটায় বাড়ি বসত করছে। তো জমি জমা তো নাই, পড়ার জমিতে বাড়ি রয়েছি, আর জায়গা বাসাও পাওয়া যায় না, মাসের জায়গা বাসাও দেয় না। আদৌ কোন সরকারি আমাদের প্রতি কোনো লক্ষ্য করে নাই। এখানে লক্ষ লক্ষ মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ সে বাড়ির কবলিত ভেঙে সব যারা ছিন্ন বিচ্ছিন্ন হয় কে কোথায় আছে তার কোন হিসাব। আমরা এখানে কয়েক হাজার মানুষ আমরা এখানে আস্তে আস্তে ভাঙনের মানুষগুলো এখানে আসছে। ভাঙন এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের অনুমোদন পেলেই কাজ শুরু করার কথা জানান এ প্রকৌশলী। যমুনা নদীর পাড়ে ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে
টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের পক্ষ থেকে সেখানে সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। পরিদর্শন রিপোর্ট আমরা আমাদের ঊর্ধ্বতন স্যারদের নিকট প্রেরণ করছি। স্যাররা যদি নির্দেশনা দেয় এবং বরাদ্দ প্রাপ্তির সাপেক্ষে হয়তো আমরা খুব শীঘ্রই কাজ আরম্ভ করতে পারবো বলে আশাবাদী। নদী ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। সিফাত রহমান, জেসি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের, তেহরানের অস্বীকার, কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি তেল আবিবের। জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা কামালের পক্ষে আইনজীবী নিয়োগের সিদ্ধান্ত, আশুলিয়ায় লাশ পোড়ানো 16 জনের সম্পৃক্ততার প্রমাণ। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনার প্রকোপ, প্রতিদিনই হাসপাতালে আসছে নতুন রোগী, সচেতন হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। এবং 3 জেলায় আরও 42 জনকে ঠেলে দিল বিএসএফ, আটকের পর হেফাজতে নিয়েছে বিজিবি, সীমান্ত টহল জোরদার। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।